নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় একের পর এক বাড়ি হেলে পড়েছে। অনেকে মনে করতে পারেন বা যেভাবে সংবাদ মাধ্যমে আপনারা খবর দেখছেন যে দেখে যেন মনে হচ্ছে প্রত্যেক দিন একটা করে বাড়ি হেলে পড়ছে। ব্যাপারটা একেবারেই তা নয়। বিগত কয়েক বছর ধরে কলকাতা শহরের বুকে এভাবে হেলে রয়েছে বহু বাড়ি, কিন্তু বিশেষ করে যাদবপুরে বাঘাযতীন কাণ্ডের পর থেকে এই হেলে পড়া বাড়িগুলোকে নিয়ে অনেক বেশি কনসার্ন লক্ষ্য করা যাচ্ছে। এই হেলে পড়া বাড়িগুলোকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন, অর্থাৎ অবৈধভাবে বা অনুমতিহীন বাড়িগুলোকে তৈরি করা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই অনুমতির বিষয়টা যখন আসছে, এই অনুমতির মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। আমরা বিগত কয়েকদিন ধরে যখন এই খবরগুলোকে নিয়ে নাড়াচাড়া করছি, আপনারা দেখছেন, উদ্বেগ প্রকাশ করছেন, তখন একটা বিষয় আমাদেরকে সবার আগে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যে বাড়িগুলো অলরেডি হেলে গেছে সেগুলোকে নিয়ে নতুন করে তদন্ত হতে পারে, সে বাড়িগুলোকে আবার নতুন করে সোজা করা যায় কিনা তার পদ্ধতি হতে পারে, বা যে বাড়িগুলো এখনো পর্যন্ত হেলেনি সেগুলোর ক্ষেত্রে কিছু সেফটি মেজার্স নেওয়া যেতে পারে বা সেগুলোকে পরীক্ষা করে দেখা যেতে পারে। কিন্তু মূলত আজকের যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি দুটো দিক বা দুটো মূল কারণে। এক নম্বর কারণ হচ্ছে, যারা এখনো পর্যন্ত কলকাতা শহরে ফ্ল্যাট কেনেননি বা ফ্ল্যাট কিনবেন মনে করেছেন, তাদের জন্য অনুষ্ঠান। কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন একটা ফ্ল্যাট কেনার আগে, কোন জিনিসগুলোকে আপনি সবার আগে দেখবেন, এটা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারণে ফ্ল্যাটগুলো হেলে পড়লো সেই হেলে পড়ার কারণটা প্রকৃত অনুসন্ধান করা, এবং সেখানে যে দোষারোপের রাজনীতি চলছে সেই দোষারোপের রাজনীতির মধ্যেও আসল রাজনৈতিক কারণটাকে খুঁজে বের করা, যে এর দায় কার। কারণ দেখবেন এই হেলে পড়া বাড়ি নিয়ে যেটা বারবার করে সামনে আসছে, কেউ দায় নিচ্ছে না। প্রমোটার পালিয়ে যাচ্ছে, পুরসভা হাত তুলে দিচ্ছে, যারা ফ্ল্যাট কিনছেন লক্ষ টাকা কোটি টাকা খরচ করে যারা ফ্ল্যাট কিনছেন তাদের কাউকে স্টেশনে থাকতে হচ্ছে, কারো আত্মীয়র বাড়ি থাকতে হচ্ছে, কেউ বা হোটেলে গিয়ে থাকছেন। ভাবতে পাচ্ছেন, লক্ষ কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনেও শান্তিতে বসবাস করতে পারছেন না, আর কেউ দায়িত্ব নিচ্ছে না, সবাই হাত তুলে দিচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে দেখাবো এই যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে কলকাতা শহরে, এই কংক্রিটের জঙ্গলে ঠিক কি ঘটছে দেখুন। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, বিধাননগর ও বাগুইআটি। গত ৭২ ঘন্টায় পরপর সামনে আসছে হেলে পড়া বাড়ি নিয়ে উৎকণ্ঠা। শুধু কলকাতা নয়, শহরের উপকণ্ঠে পুর নিগম ও পুরো এলাকার বহুতলগুলিও নিরাপদ নয়। তাহলে কি শাসক দলের মদতে বেলাগাম প্রমোটার রাজ ও প্রশাসনের নির্বিকার মনোভাবের কারণেই আজ শহরের হাজার হাজার মানুষ অসহায়? লক্ষ কোটি টাকার বিনিময়ে কেনা বহুতল হেলে পড়ছে। কলকাতা জুড়ে সমীক্ষা চালিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। এরপরই খোদ কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, কলকাতা শহরে হেলে পড়া বহুতলের সংখ্যা ৩০টি। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় ৩০টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপরে ওটা চলছে বছরের পর বছর। হেলে পড়া বহুতলের মধ্যে ৬৫% বেআইনি। সূত্রের খবর, নির্মাণ প্রযুক্তিগত ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে বহুতলগুলি হেলে পড়ছে, যেগুলি কোনো নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন তিনি মেয়র হওয়ার পর কোনো বেআইনি নির্মাণ হয়নি। সেই সঙ্গে উল্লেখ করেন, নতুন পদ্ধতি অনুযায়ী বেআইনি বাড়ি সম্ভব নয় যদি না কোনো প্রশাসনিক গাফিলতি থাকে। কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করবে। না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। অ্যাজ পার কেএমসি অ্যাক্ট কাউন্সিলরদের এতে কোনো দায়িত্ব নেই, কোনো ইয়েও নেই যে কাউন্সিলর করে দিয়েছে, এরকম নেই। মেয়র আত্মপক্ষর সমর্থন করলেও প্রশাসনিক গাফিলতির বিষয়টি এড়াতে পারলেন না।
ঠিক কি অভিযোগ, কেন হেলে পড়ছে বহুতলগুলি? জলা জমি বা পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বহুতল। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, পুরসভার অনুমতি না নিয়েই তৈরি হচ্ছে বহুতল। বহুতলে অনুমতির থেকে বেশি ফ্লোর বাড়ানো, ছোট জায়গায় পাশাপাশি বহুতল তৈরি। মাটি পরীক্ষা ও মাটির ধারণ ক্ষমতা পরীক্ষা না করে অবৈধ পন্থায় পুরসভা থেকে প্ল্যানিং অনুমতি, রাজনৈতিক দলের প্রশ্রয়ে লাইসেন্সহীন প্রমোটার রাজ। বাড়ি হেলে পড়লে তারপর ভাঙার অর্ডার, অফিসার শোকজ, ঘটনাস্থল পরিদর্শন সবই করেছে পুরসভা। কিন্তু বেআইনি নির্মাণ গজিয়ে ওঠার সময় কেন পুরসভার ভূমিকা থাকছে না? লক্ষ কোটি টাকায় কেনা হেলে পড়া বাড়ির বাসিন্দাদের কেন পড়তে হচ্ছে অসহায় অবস্থার মধ্যে? এর দায় কি সত্যি এড়িয়ে যেতে পারে পুরসভা? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার চন্দ্রচূড় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই। আমি আজকের আলোচনা চন্দ্রচূড় বাবুকে দিয়ে শুরু করতে চাইব। চন্দ্রচূড় বাবু, আমি রাজনৈতিক বিষয়ে দোষারোপ পাল্টা দোষারোপ পরে আসবো, প্রথমে কারণ অনুসন্ধান করি। আমি আপনার থেকে প্রথম জানতে চাইব, যারা এই অনুষ্ঠান দেখছেন, ধরে নিচ্ছি তারা কেউ কেউ ভুক্তভোগী, কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, কেউ ভাবছেন আমার বাড়িটা হেলে পড়বে কিনা, আবার এমনও অনেকে রয়েছেন যারা ভাবছিলেন ফ্ল্যাট কিনবো, কিন্তু এটা দেখার পর মনস্থির করেছেন আর ফ্ল্যাট কিনবো না। কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে ফ্ল্যাট কেনার আগে এই ধরনের সমস্যা এড়াতে কোন কোন জিনিসগুলোতে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন? ফ্ল্যাট কেনার আগে সবার আগে আমাদের যেটা দরকার, মানে যে কোনো এই টাইপের যে সম্পত্তি কেনা হয়, যেটাকে আমরা বলি ইমুভেবল প্রপার্টি, সেটা জমি হোক বাড়ি হোক যাই হোক, এই বাড়িগুলো মানে জমি বা বাড়ি যেহেতু কিনতে হয়, আমাদের দুটো জিনিসকে দেখতে হয়। একটা হচ্ছে ল এর ব্যাপার, যেখানে আমাদের মানে লয়ের দিক থেকে একজন লয়ার আপনাকে বলবে যে কাগজপত্র সব ঠিক আছে কিনা। অনেক রকম কাগজপত্র থাকে, সেই সব কাগজপত্র টাইটেল থেকে শুরু করে, পর্চা থেকে শুরু করে, পিঠ দলিল থেকে শুরু করে, এইসবগুলো তিনি দেখবেন। কিন্তু প্যারালালি আমাদের সবসময় উচিত যিনি কিনছেন তার তরফে একজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা, যিনি তার টেকনিক্যাল যে পার্টটা, মানে বাড়িটার গঠনটা ঠিক হয়েছে কিনা, যে এই সব যে ব্যাপারগুলো, সেইগুলো তিনি একটু গাইড করে দেবেন। তার মধ্যে প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে বাড়িটা স্যাংশন হয়েছে কিনা। স্যাংশনটা কনস্ট্রাকশনের আগে হয়, এবার যখন কনস্ট্রাকশন হচ্ছে বা হয়ে যাওয়ার পরে সেটার আমরা বলি কমপ্লিশন সার্টিফিকেট, সিসি, সেটা নিতে হয়। এবং যদি বাড়িটা করার সময় কোনো রকম ডিভিয়েশন থাকে, সেটাও তখন ইনকর্পোরেট হয়ে যায়। অনেক সময় হয় কি, হয়তো 3টে ফ্ল্যাট ছিল সেটাকে 2টোতে কনভার্ট করা হয়েছে, বা 2টো ফ্ল্যাট ছিল 3টেতে কনভার্ট করা হয়েছে। এরকম অনেক রকম ডিভিয়েশন হয়। কোনো একটা হয়তো দেখা গেল যে রুমকে ছোট বড় করা হয়েছে, হয়তো বারান্দা ছিল না, বারান্দা করা হয়েছে। এরকম কনস্ট্রাকশনের সময় অনেক সময় অনেক রকম ছোট বড় ডিভিয়েশন হয়। সেইগুলোকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আপনি মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে আপনি বাড়িটা করছেন, তার থেকে আপনি কমপ্লিশন সার্টিফিকেট নিলেন। এবং সেইখানেও কিন্তু আপনার মানে কমপ্লিশন সার্টিফিকেট যখনই নিচ্ছেন, তারপরেই কিন্তু আপনি বাড়িটায় থাকতে পারবেন। তাহলে আপনি প্রথমত দেখে নিলেন যে কাগজপত্রগুলো বৈধ আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যাংশন প্ল্যান, তার সঙ্গে কমপ্লিশন সার্টিফিকেট, অকুপেন্সি সার্টিফিকেট, এগুলো সব আছে কিনা। এইবার ইঞ্জিনিয়ার যিনি, তিনি নিশ্চয়ই একটা বাড়িটাকে একটা ভিজুয়াল ইন্সপেকশন করবেন। এবং যদি উনি মনে করেন যে ভিজুয়াল ইন্সপেকশনের পরে বাড়িতে কোনো খুঁত দেখা দিচ্ছে, তখন কিন্তু উনি সাজেস্ট করতে পারেন বিভিন্ন রকম নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এখন করা হয়, যার মাধ্যমে আমরা বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করতে পারি। এবং এখন যেটা রেরা মানে লাগু হয়েছে একটা আইন, তার ফলে যেটা বলছে যে 5 বছরের মধ্যে যদি কোনো বাড়ির কোনো ডিফেক্ট ধরা পড়ে, সেই ডিফেক্টটা কিন্তু প্রমোটার লায়েবল থাকবে, তাকে ওটা রেকটিফাই করতে হবে। এবং আমি এরকম কাজও করেছি রিসেন্টলি, আমি নাম বলতে চাই না, কিন্তু সেখানে প্রমোটার কাজ করছেন, মানে এখন রেকটিফাই করছেন। যে প্রবলেমগুলো আমরা ধরেছিলাম বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে, সেগুলো উনি করছেন। কাজেই আমি হঠাৎ করে একটা বিজ্ঞাপনের চমকে
যদি গিয়ে আমি একটা প্রপার্টি কিনতে যাই এবং শুধু লয়ের ব্যাপারটাই দেখে নিলেন, কিন্তু বাকি যে জিনিসগুলো তিনি দেখলেন না, সেটা কিন্তু ভবিষ্যতে মানে সেটার প্রবলেম মধ্যে কি কি করতে part পারে। রয়েছে? যেমন সয়েল টেস্ট থেকে শুরু করে জমিটা জলা জমি, শালি জমি, বাস্তু জমি কি জমি, সেগুলোকে চেক করে নেওয়া, তার আশেপাশে কতটা জায়গা, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে রাস্তা। না, আগে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে রেরা হওয়ার আগে বিশেষ করে প্রমোটাররা অনেক সময় কোনো কাগজপত্র হ্যান্ড ওভার করতো না। যারা কিনতে যাচ্ছে তাদের কাছে একমাত্র আর্কিটেকচারাল প্ল্যানটা দেওয়া হতো, কারণ ওটার উপরেই স্যাংশন প্ল্যানটা আছে এবং আর্কিটেকচারাল প্ল্যানের উপরে আপনার রেজিস্ট্রেশনটা হবে বলে। কিন্তু এখন রেরাতে যেটা সুবিধা হয়েছে, আপনার সবটাই আপলোড করতে হয়, স্ট্রাকচারাল প্ল্যান থেকে শুরু করে এভরিথিং, সয়েল টেস্ট রিপোর্ট থেকে সবকিছু আপলোড করবে। কাজে আপনি যদি চান যে আমি এগুলো দেখতে চাই, বা আপনার যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি যদি ওখান থেকে দেখে নিতে চান, তার পক্ষে কিন্তু দেখাটা সম্ভব যে বাড়িটার এই যেটাকে সবগুলো, এই একেবারে এই পরিভাষায় বলা হয় সার্চিং। হ্যাঁ, এবং তিনি তার নলেজ থেকে দেখে নেবেন যে এই বাড়িটা যখন স্যাংশন হয় তখন তো একটা নিয়ম মেনেই স্যাংশন হয়। স্যাংশন তো কখনো ইলিগাল জিনিসকে তো আর স্যাংশন হয় না। কাজে স্যাংশন হওয়ার মতো করে একটা কিন্তু এই প্ল্যান যেমন অভিযোগ হয়েছে। তো উঠছে যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তা ছোট, যে রাস্তায় একটা ফ্ল্যাট তৈরি হওয়ার বা G+4 G+6 এই ফ্ল্যাট তৈরি হওয়ার কথাই নয়, 3 ফুট 2.5 ফুট মানে একটা দমকলের গাড়ি ঢুকবে না, সেখানে দেখা যাচ্ছে পর পর লাইন দিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। এটাও তো হচ্ছে, পুরসভার পারমিশন নিয়েই হচ্ছে। পুরসভার পারমিশন কিন্তু সেখানে দেওয়ার কথা না। এবার মানে গায়ের minimum জোরি কত ফুট জায়গা রাস্তা ছাড়তে হবে? গায়ের জোরি করে কেউ যদি পারমিশনের ব্যাপারটা করে থাকেন সেটা অন্য কথা। কিন্তু আমাদের প্রত্যেক কটা মানে বেঙ্গলকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে বেঙ্গল মিউনিসিপাল রুলস বলে একটা রুলস আছে, ম্যাক্সিমাম জায়গা কভার করে সেই রুলসটা বেঙ্গলের মধ্যে। আর কলকাতার জন্য আলাদা ক্যালকাটা কর্পোরেশনের একটা বেঙ্গল আমাদের বিল্ডিং রুলস আছে ক্যালকাটা কর্পোরেশনের। তাছাড়া অন্যান্য যে কটা কর্পোরেশন আছে বা ইয়ে আছে তাদের নিজস্ব যেমন সোনারপুরের কিছু নিজস্ব রুলস আছে, প্রত্যেক কটাই। মানে রাস্তা কিন্তু কতটা বেঙ্গল ন্যূনতম ছাড়ার নিয়ম? মিউনিসিপাল রুলস বা ক্যালকাটা কর্পোরেশনের যে রুলস আছে সেইটাকে ফলো করলে আমরা কিন্তু পাবো। এখন আমি জানি না, আমি একটা করে এনেছি, এটা যদি দেখানো সম্ভব হয়, আমি একটু দেখাতে বলবো। হ্যাঁ, তাহলে এটা দর্শকরাও দেখতে পাবেন যে কতটুকুনি ছাড়ে। আমি এটা বলেও দিচ্ছি, কিন্তু এটা যদি দেখানো যায় একটু ইয়ে করে। মানে কেএমসি এলাকায় মিনিমাম এই ছাড়টা কিন্তু দরকার প্রত্যেক কটার ক্ষেত্রেই। বিল্ডিং প্ল্যানের বা পাশের ক্ষেত্রে এই ছাড়গুলো থাকলে সেই বিল্ডিংকে সুস্থ বা সবল বিল্ডিং বলে বলা যায়। আমি দুটো জিনিস আপনার থেকে একটু না, জানতে চাই। ছাড় থাকলেই সবল হলো না। হ্যাঁ, যিনি এই ছাড়গুলো দিলেন, দেওয়ার পরে তিনি যদি মেটেরিয়ালস খারাপ দিয়ে বাড়ি করেন, তার যা লোহা দেওয়ার কথা ছিল সেটা যদি না দেন, তার যে কোয়ালিটির কংক্রিট দেওয়া ছিল সেগুলো যদি না হয়, এবং যে ওয়ার্কম্যানশিপটা মিনিমাম থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আমি মানে ব্যাপারটা হচ্ছে আমি প্ল্যানটা একরকম ভাবে স্যাংশন করলাম আর কনস্ট্রাকশনের সময় সেই নিয়মগুলো মানলাম না। মানে একজন ভালো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কিন্তু বাড়িটা হওয়ার কথা না। আমি এখানে একটা স্পেসিফিক দুটো জিনিস আমি আপনার থেকে জানতে চাই চন্দ্রচূড় বাবু, যে দুটো জিনিস সবচেয়ে বেশি সমস্যা হয়। ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে যাওয়ার পর দেখা যায় ফ্ল্যাটে নানা রকম কনস্ট্রাকশনের সমস্যা ধরা পড়ছে, যেমন পলাস্তারা খসে পড়ছে, রং খসে পড়ছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে মানে এই এত বড় সমস্যা তৈরি হওয়ার আগে তারা কি করবেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা, এটা কি দর্শকরা যদি দেখে থাকেন, আমি কি আর এটাকে বলার দরকার আছে? না, এটা স্পেসিফিক্যালি আমরা অবশ্যই আলোচনা এক এক ক্ষেত্রে আসবোই, কারণ এগুলোই আসবে বেসিক্যালি আলোচনায় পর। হ্যাঁ, আমি যেটা বললাম যে কনস্ট্রাকশন করার সময় আমরা যে প্ল্যানটা মানে বেসিক্যালি আমি ক্যালকাটা কর্পোরেশনের হয়ে যদি কথাটা বলি, আমি যেহেতু ওখানকার এনলিস্টেড, আমাদের ক্যালকাটা কর্পোরেশনে যেমন LBS বলে একটা টার্মস আছে, লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার, একজন থাকবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি দুটোতেই আছি, কেউ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও সাইন করে। মানে আমরা যদি একটা কোনো বড় বাড়ি করতে যাই, সেখানে কিন্তু একজন LBS, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যদি তার চেয়েও বড় বাড়ি হয় তাহলে একজন আর্কিটেক্ট, এতজনের কিন্তু একটা বাড়ির প্ল্যানে সই থাকবে, মানে থাকতেই হবে, এটা মাস্ট, নাহলে স্যাংশন হবে না। আচ্ছা, এইবার আমি কোনো একটা বাড়িকে স্যাংশন করলাম, স্যাংশন করার পরে এই যারা সই করেছেন প্ল্যানটায়, তাদের লায়াবেল থাকছেন। লায়াবেল শুধু প্ল্যানটার জন্য না, তাদেরকে কিন্তু প্রমোটারকে নিয়োগ করতে হবে বাড়িটা হওয়ার সময় দেখাশোনা করার জন্য। আচ্ছা, এখন এখানে যদি একটা গাফিলতি হয় যে আমি বাড়িটা করছি কিন্তু আমি তাদেরকে ডাকলাম না বা তাদের সঙ্গে আমি কোনো ফাইন্যান্সিয়াল টার্মসে গেলামই না, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে LBS বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কর্পোরেশনকে জানানোর
যে বাড়িটা কিন্তু হচ্ছে, যদি সেটা আমি নিয়ম জানতে মেনে পারি, হচ্ছে। না যদি আমি জানতে পারি, না যদি নিয়ম মেনে হয় তখন তো আমি সই করছি তাতে প্রত্যেক কটা মানে স্টেজে। নিয়ম মেনে না হলে তখন কর্পোরেশনকে সেটা আমাকে জানাতে হবে। আমাকে লাগাইনি, যদি আমি তো আর নিয়ম না মেনে করতে পারবো না, আমাকে তো করতে গেলে আমার প্রত্যেক কটা স্টেজে আমাকে একটা করে সার্টিফিকেট দিতে হবে, ঠিক। এবং সেটা আমার সঙ্গে ওনারও সই করবেন, বাকি ইঞ্জিনিয়াররাও সই করবেন, সেটা আমাকে প্রত্যেক কটা মানে আপনাকে স্টেজে সই করানো হলো কিন্তু আপনাকে কাজে লাগানো হচ্ছে না। সই করলে তো আমি কাজে লাগালাম, কিন্তু আমাকে জানানোই হলো না। আচ্ছা, ধরুন আমি জানি না আমি কত বাড়ি প্ল্যান করছি, সব বাড়ি কোথায় কখন হচ্ছে সেটা তো আমার পক্ষে খোঁজ রাখা সম্ভব না। ওই জন্য নিয়ম হচ্ছে কমেন্সমেন্ট লেটার, বাড়িটা শুরু করার আগে যে কজন ইঞ্জিনিয়ার ওর সঙ্গে জড়িত তার সঙ্গে একজন ওনার, এই সবাই মিলে সই করে কর্পোরেশনকে জানাবেন যে আমি বাড়িটা শুরু করছি। আচ্ছা, এবার যদি এটা না করা হয়, বাড়িটা শুরু করে দেওয়া হলো, তার মানেই বুঝতে হবে যে সেখানে কিন্তু আইনি বাড়িওটা বেআইনি হয়ে গেল, মানে প্রত্যেক কটা স্টেজেই তো আইন আছে। ঠিক। তো ওখানে যদি আমি নিয়ম না মেনে এবার কাজটা শুরু করে দিলাম, যেখানে দেখাশোনার খুব অভাব হয়ে গেল, প্রপারলি মানে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নেই বা কোনো ইঞ্জিনিয়ার যদি দেখাশোনাটা না করে বাড়ি, সেক্ষেত্রে বাড়িটা কনস্ট্রাকশনের সময় যে গাফিলতিগুলো হওয়ার সেটা হতেই পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো একদম স্পেসিফিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে যে বাড়িগুলো হেলে পড়ছে, একটা বাড়ি হেলে পড়েছে এই ঘটনা খুব কম দেখা যাচ্ছে। যে দুটো বাড়ি হেলে পড়ছে বা যে বাড়িগুলো হেলে পড়ছে সেই দুটো বাড়ির মধ্যে এক হাতেরও কম ডিস্টেন্স, এরকম বাড়ির সংখ্যা কলকাতা শহরের 99% ক্ষেত্রে দেখবেন। আমি শুধু কলকাতা বলবো না, কলকাতার পার্শ্ববর্তী যে যে পুরো এলাকাগুলোতে রয়েছে দেখবেন একটা বাড়ি থেকে একটা বাড়ির মিনিমাম যে ডিস্টেন্স ছাড়ার কথা সেই ডিস্টেন্স ছাড় দেওয়া হচ্ছে না। ফলে দুটো বাড়ি যখন বা একটা বাড়ি যখন হেলে পড়ছে তখন আরেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পার্শ্ববর্তী এলাকাটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কেন হচ্ছে? এখানে আমি ছাড়ের একটু কি অঙ্কটা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন। আমরা যদি একটু দেখি, যদি ধরুন মোটামুটি আমরা যে বাড়িগুলো দেখছি সেগুলো 4 তলা 5 তলা করে বাড়ি, তার মানে এটা আমার ধরতে পারি 12.5 মিটার টু 15.5 মিটারের মধ্যে। তাহলে আমার ছাড়তে হবে সামনে 2 মিটার, আমাদের এক সাইডে 1.5 মিটার, আরেক সাইডে 2.5 মিটার। 2.5 মিটার মানে কিন্তু 8 ফুট, এবং পেছনে 4 মিটার। এই যদি আমরা একটা ছাড় দিই, এর থেকে হাইট বাড়লে কিন্তু ছাড় আরও বাড়বে। আচ্ছা, তো এই প্রত্যেক কটা স্টেজে যদি আমি প্রপারলি ছাড়টা দেই, তাহলে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির যথেষ্ট দূরত্ব থাকবে, এমনি তৈরি হবে। হ্যাঁ, সেইখানে এই একটা বাড়ি। এবং আরেকটা বড় প্রশ্ন যেখানে চলে আসছে, পারমিসেবল হাইট অফ দ্য বিল্ডিং, এটারও কিন্তু রুলস আছে। যেমন একটা রাস্তা যদি আমার দেখা যায় যে মানে যেটা আমরা দেখছি 3 মিটার, 3 মিটার মানে হচ্ছে আমার 10 ফুটের কাছাকাছি, সেই রাস্তাটা চওড়া হলে তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম দোতলা বাড়ি হতে পারে। আচ্ছা, এবার তার থেকে যত বড় হবে তখন কিন্তু রাস্তাটা মানে 10 মিটার যদি আমার বাড়ির হাইট করতে হয়, মানে 3 তলা মতো, সেখানে কিন্তু 3 মিটার থেকে 4.25 মিটার অবধি চওড়া হতে হবে রাস্তা। আচ্ছা, কাজে এই রাস্তার চওড়াটা কিন্তু আমার ক্রমশ বাড়বে। কিন্তু এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফলো হচ্ছে না। আমরা তো আকছার দেখতে পাচ্ছি বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে যাচ্ছে 2.5 ফুট 3 ফুট 5 ফুট রাস্তা। এখানে আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে গ্রাউন্ড কভারেজ বলেও একটা গল্প আছে। এবার সেটা হচ্ছে যদি রেসিডেন্সিয়াল বাড়ি হয় এবং প্লট সাইজ যদি 200 স্কোয়ার মিটারের চেয়ে কম হয়, সেইখানে হচ্ছে আমার 60% আমি কভার করতে পারি অফ দ্য ল্যান্ড এরিয়া। আচ্ছা, আর যদি প্লট সাইজ অ্যাবভ মানে হয় 500 স্কোয়ার মিটারের বেশি হয়, তাহলে উই ক্যান মানে অনলি 50% অফ দ্য ল্যান্ড এরিয়া। তার মানে আমার যদি একটা 10 কাঠা ল্যান্ড থাকে, সেখানে কিন্তু আমি কভার করতে পারবো। মানে এটা রেরাতে উল্লেখ রয়েছে এবং এটা মিউনিসিপাল কর্পোরেশনের রুলস। মানে আপনি যা বলছেন আমি তো চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় চন্দ্রচূড় বাবু। রাস্তায় হাঁটতে চলতে আমরা দেখতে পাচ্ছি যে আকছার যে বাড়িগুলো কার্যত 7 তলা 6 তলা, আমি 5 তলাই ধরছি, G+5 যদি আমি ধরি বা G+4 ধরি, তার সামনে আকছার যে কোনো পুরসভা এলাকায় আপনি চলে যান 5 ফুটের বেশি রাস্তা নয়। অথচ আপনি যে তথ্য দিচ্ছেন কলকাতা পুরসভা এলাকায়, এই ছবি তো দেখাই যায় না। মানে 99% ক্ষেত্রে এই ছবি নেই, অথচ তাহলে পুরসভার পারমিশন নিয়ে সেই বাড়িগুলো হচ্ছে। এই যে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র বলছেন যে না না না, কোনো অবৈধ বাড়ি নেই, কারোর কোনো দায় নেই। আমি এই জায়গাটাতে আসতে চাইবো, একটু প্রথমেই চলে আসতে চাইবো তৃণমূল কংগ্রেস সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। অর্পণ, মেয়র কি বলছেন মেয়র জানেন? আমি জানি উনি একেবারে সজ্ঞানে কথাটা বলছেন। উনি বলছেন, আমি কোট করছি, উনি বলছেন কারোর কোনো দায় নেই, কোনো কাউন্সিলরদের কোনো দায় নেই। সত্যি দায় নেই। একটা এলাকায় যদি একটা অবৈধ বাড়ি ওঠে, আমি মানছি যে কাউন্সিলরের দায় নয়,
কোথায় অবৈধ বাড়ি উঠছে সেটার কাগজপত্র গিয়ে চেক করা। কিন্তু আমি বলছি পুরসভার তো দায় রয়েছে, পুরসভার বিল্ডিং যারা প্ল্যানার, যারা পুরসভায় পারমিশন দিচ্ছেন তাদের তো দায় রয়েছে। তারা তো মেজারমেন্ট করছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই চ্যানেলে বসে আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু পুরসভা এলাকায় বহু ফ্ল্যাটের ক্ষেত্রে সিসি দেওয়া হয় না, বছরের পর বছর চলে যাচ্ছে, সিসি নেই। না, একদমই তাই। এবং ফিরহাদ হাকিম সেটাও বলেছেন যে যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে সেখানে তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও প্রশাসনিক গাফিলতি রয়েছে। এবং শুধুমাত্র কাউন্সিলর বলে নয়, পুরসভার যারা আধিকারিক রয়েছেন তারাও পৌরসভার পার্ট। যারা এগুলোর দায়িত্বে আছেন, যারা প্ল্যান স্যাংশন করবেন, যারা পারমিশন দেবেন, তারাও পৌরসভার পার্ট। সেক্ষেত্রেও যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে, যেটা বারংবার উঠে আসে সামনে যে অভিযোগ, সেটা হচ্ছে অর্থের বিনিময়ে এই প্ল্যানগুলোকে স্যাংশন করিয়ে নেওয়া। তো মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেন প্রশাসনিক বৈঠক থেকে, এবং যখন তিনি কড়া ভাষায় নির্দেশ দেন তারপরে আমরা দেখি পৌরসভাগুলির পক্ষ থেকে বা ক্যালকাটা কর্পোরেশনের পক্ষ থেকে সাডেন ভিজিট করা হয়, সারপ্রাইজ ভিজিট করা হয়, সেগুলোকে রেকি করা হয়, দেখা হয় যে কোথাও এরকম নির্মাণ হয়েছে কিনা। কিন্তু আবার একই সাথে আমরা সমান্তরালভাবে এই ধরনের ঘটনাও দেখতে পাচ্ছি যেগুলো অত্যন্ত অনভিপ্রেত। আমি একটা ঘটনা বলি যেটা দিয়ে সূত্রপাত, এই বাঘাযতীনে যে ঘটনাটি ঘটেছিল কলকাতা কর্পোরেশনের 99 নম্বর ওয়ার্ডে। ওই বাড়িটা তৈরি হয়েছিল পুকুর ভরাট করে, যখন পুরো বোর্ডের মেয়র হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম এর। এবং তারপরে বাড়িটা যে ভেঙে পড়েছে এর কারণ হচ্ছে পৌরসভার কোন রকম পারমিশন ছাড়া ল্যান্ডলর্ড এবং প্রমোটার তারা হাইড্রোলিকের মাধ্যমে বাড়িটাকে, ওই হেলে পড়া বাড়িটাকে সোজা করতে গিয়েছিল। এবং কলকাতার মতো একটা নরম মাটির এলাকায় এইভাবে কোনো হেলে পড়া বাড়িকে সোজা করা সম্ভব নয়। ফলে এর দায় যে, এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাও বলে যাচ্ছি যে 99 নম্বর ওয়ার্ডে বর্তমানে আমাদের যিনি পৌর প্রতিনিধি রয়েছেন তৃণমূল কংগ্রেসের বোর্ডের, তার আমলে বা তৃণমূল কংগ্রেসের বোর্ড যবে থেকে হয়েছে ওই ওয়ার্ডটাতে অ্যাটলিস্ট কোনো বেআইনি নির্মাণ হয়নি, এটাও আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি। একই সাথে আমি যেমনটা বললাম, আমি আপনাদেরই প্রতিবেদন দেখছিলাম যে বাড়ির মালিক স্বীকার করছেন ব্যর্থহীন ভাষায় আমি পৌরসভার পারমিশন ছাড়া করেছি। এখন সেই বাড়ির মালিককে আমার মনে হয় দ্রুত গ্রেপ্তার করে তার থেকে এটা জানা উচিত যে পুরসভার কোন কোন আধিকারিক বা কোনো জনপ্রতিনিধি তারা যে স্তরেরই হন দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। অর্পণ, আমার এখানে একটা কথা আছে, উনি নিশ্চয়ই একটাই ফ্ল্যাট বানাননি, উনি এরপরেও আরো কাজ করেছেন। উনি প্রমোটার, তিনি একটা ফ্ল্যাট করে বাড়িতে বসে যাননি, তিনি আরো কাজ করছেন। তারপরে কারো কোনো দায় নেই যে ওই ফ্ল্যাটটা যদি অবৈধ হয়ে থাকে সেটা পুরসভার কাছে ন্যূনতম তথ্য থাকা। পুরসভা কি একটা নিয়মিত রুটিন চেক আপ করতে পারে না যে এই শহরে যতগুলো, আমার কাউন্সিলর এলাকায়, আমি একজন কাউন্সিলর, আমার এলাকায় কতগুলো ফ্ল্যাট আইনি আর কতগুলো বেআইনি, এইটুকু তথ্য যাচাইও যদি পুরো প্রতিনিধিরা করতেন তাহলেও তো অনেক তথ্য সামনে আসে। না, একদমই আমি সহমত পোষণ করছি। বিষয়টা হচ্ছে, আমি যতদূর জানি, চন্দ্রচূড় বাবু আরো ভালো বলতে পারবেন, কলকাতা কর্পোরেশনে অ্যাটলিস্ট আমি এইটুকু জানি যে এখন এই পারমিশনগুলো করা, প্ল্যান স্যাংশন করানো, এগুলো সব বেশিরভাগই বা হয়তো সবটাই অনলাইন পদ্ধতিতে হয়। এবার অনলাইনে যখন এই ব্যাপারগুলো হয়ে থাকে সেখানে দুর্নীতি করার চান্সটা কমে যায়, সেই কারণেই অনলাইন সিস্টেমে চলে যাওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার যে বৈঠক ডেকেছিলেন, প্রশাসনিক বৈঠক, শেষ যে বৈঠকটি হয়েছিল, সেখানেও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র তিনি এই বিষয়ে আরেকটি কোনো বিষয় ছিল যেটিকেও তিনি ম্যানুয়ালির থেকে অনলাইনে কনভার্ট করার কথা বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। ফলে পৌরসভা চেষ্টা করছে সর্বোচ্চ পর্যায় থেকে যাতে পুরো ব্যাপারটাকে স্বচ্ছতার মাধ্যমে মানুষের সামনে নিয়ে আসা যায়। যে সমস্ত পৌর প্রতিনিধিদের সমস্যা হচ্ছে যে তারা পারছেন না দেখতে বাড়ি বাড়ি গিয়ে, বা কোনো রকম কোনো সমস্যা যদি তাদের থেকে থাকে যে কোনো কারণে হোক, তারা যাতে অন্তত একটা ক্লিকেই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যে তার ওয়ার্ডে কতগুলো বিল্ডিং বেআইনি হয়েছে আর কতগুলো বিল্ডিং আইনি পদ্ধতিতে হয়েছে। এরপরেও আমি যেমনটা বললাম যে এরপরেও যেখানে যেখানে গাফিলতি থেকে যাচ্ছে, প্রশাসনিকভাবে আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি দলের পক্ষ থেকে, দলগতভাবেও, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যেগুলো করা যাবে না, কড়া হাতে। আপনি দেখেছেন যখন হকার উচ্ছেদের বিষয়টি এসেছিল, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো সেই বৈঠকেও উঠেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন। ফলে সরকারের প্রধান হিসাবে তিনি যখন নির্দেশ দিচ্ছেন, যাদের এত স্পর্ধা যে যারা তার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ করে যাচ্ছে, তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করা হোক এবং দলমত নির্বিশেষে
দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, কারণ এই বাড়ি হেলে যাওয়া বা ভেঙে পড়ার সাথে কিন্তু সেই বাড়িতে যারা বসবাস করছেন, সেই ল্যান্ডলর্ড বা প্রমোটার যারাই বসবাস করুন না কেন, তারা আইনিভাবে করুন বা বেআইনিভাবে করুন, তাদের পরিবার তো আইনি বা বেআইনিভাবে কিছু করেনি, তারা করেছেন, দোষটা তাদের। রত্নাকর দোষী ছিল, তার পরিবার দোষী ছিল না। ফলে তাদের পরিবার সমস্যায় পড়ছে, বাড়ি ভেঙে পড়লে পরিবার তাতে চাপা পড়ে যেতে পারে। এই ধরনের ঘটনা যাতে না হয়, এই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না হয়, সেগুলো দ্রুত আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে দলবদ্ধ নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া। কাছে যেতে চাইবো স্নেহান, তুমি খুব স্পষ্টভাবে দেখলে আমাদের প্রতিবেদন চন্দ্রচূড় বাবু এবং অর্পণের বক্তব্য শোনার পর আমার একটা কোথাও মনে হচ্ছে যেটা মূল সমস্যার কারণ দাঁড়াচ্ছে, যে সত্যি যেগুলো তৃণমূল আমলে হয়নি তার দায় তৃণমূল নিতে যাবে কেন, কিন্তু যেগুলো বাম আমলে হয়েছে তার তো একটা রেসপন্সিবিলিটি জায়গা থাকবে, সরকারের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি জায়গা থাকে, কিন্তু যেহেতু এগুলো প্রাইভেট প্রপার্টি এবং নিজেরা দায়িত্ব নিয়ে তারা কিনেছেন, এর দায় কখনোই সরকারের নয়। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে দেখা যাচ্ছে যে যখন একটা বাড়ি হেলে পড়ছে তখন ওই বাড়িটার সারাউন্ডিংস এলাকায় আরো কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভেঙে পড়ার প্রবণতা তৈরি হচ্ছে, অন্যান্য যে বাড়িগুলো সামান্য হেলে রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, সরকারের একটা অস্বস্তির কারণ তৈরি হচ্ছে, বিরোধীরা তাদেরকে ছেকে ধরছে। কিন্তু আমার কাছে যেটা কনসার্নিং মনে হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যে একটা রুলস বা একটা পদ্ধতি বোধহয় থাকা উচিত যে এই ধরনের ঘটনা ঘটলে প্রমোটারদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে। মুড়ি মুরকির মতো প্রমোটাররা যেখানে খুশি ফ্ল্যাট বানাচ্ছেন, যা খুশি তাই করছেন, সিসি দিচ্ছেন না, প্রয়োজনে দেখা যাচ্ছে তারা হুমকি দিচ্ছেন, কিনতে বাধ্য করছেন, টাকা গায়েব করে দিচ্ছেন, প্রমোটার রাজে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছেন, অথচ সরকারের কোনো হুঁশ নেই, সরকার হুঁশিয়ারি দিয়ে খালাস। না দেখো, হওয়ার পরে কি ব্যবস্থা নেওয়া হবে তার থেকেও বড় কথা আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন অফ দিস বেআইনি বিল্ডিংস ইমিডিয়েটলি। এটা আমরা আজকে বলছি না, গার্ডেন রিচ ভেঙে যাওয়ার পরে কলকাতা পৌরসভার মধ্যে, কলকাতা পৌরসভার বাইরে দাঁড়িয়ে আমরা একটাই দাবি করেছিলাম যে ইমিডিয়েটলি গোটা কলকাতা শহরের 144টা ওয়ার্ডে কতগুলো এরকম বেআইনি বাড়ি আছে কলকাতা পৌরসভা আইডেন্টিফাই করুন। মেয়র নিজে মানে অন ক্যামেরা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময়কার তোমাদের যদি মেয়রের ক্লিপটাকে খুলে দেখতে পারো যে 1.5 মাসের মধ্যে কলকাতা পুরসভার কমিশনারের নেতৃত্বে আইডেন্টিফিকেশন হবে এবং কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া হবে যে কতগুলো কোন কোন ওয়ার্ডে কতগুলো করে বেআইনি বাড়ি আছে এবং তারপরে সেগুলো ডেমোলিশনের কাজ হবে। তুমি আমাকে এক্সাম্পল দাও কতগুলো হয়েছে, গার্ডেন রিচ হয়েছে আজকে তো কতদিন হয়ে গেল, কতগুলো আইডেন্টিফিকেশন হয়েছে, ডেমোলিশন তো পরের বিষয়। আজকে তুমি কলকাতা পৌরসভার ওয়েবসাইটগুলো দেখো না যে কতগুলো ওনারা এখন অব্দি বলেছে যে এইগুলো বেআইনি বাড়ি, কতগুলো পুরনো বাড়ি যেগুলো একদম থাকার অবস্থায় নেই, সেগুলো শুধু বেআইনি বাড়ির একটা বোর্ডটা নিয়ে দিয়ে বসে আছে। আর তুমি যে বলছো হেলে পড়ছে একটা বাড়ির দিকে, বাড়ি হেলে পড়েনি তো, এ তো পুরো সরকার হেলে পড়েছে, সিস্টেম হেলে পড়েছে। এই যে বেআইনি নির্মাণ, এই বেআইনি নির্মাণের দুটো স্তর আছে। একটাতে কি করা হয় যে জলা জমি যেগুলো বুঝিয়ে তার উপরে একটা কনস্ট্রাকশন করা হয়, আরেকটা করা হচ্ছে কি যে 3 তলার অনুমোদন নিয়ে 5 তলা তৈরি করা হচ্ছে। এবং আমি দুটো প্রসেস একটা কথা বলতে চাই, যেটা অর্পণ বললো এবং তৃণমূল কয়েকদিন ধরে বলে যাচ্ছে, সিপিএম আমলে একদম ঠিক সিপিএম আমলে শুরু হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই 3 তলার জায়গায় 5 তলা করে তারপর সেগুলোকে রেগুলারাইজ করে দেওয়া। কিন্তু মেয়র তো বলেছিল আমি রেগুলারাইজেশন পদ্ধতি তুলে দেবো, এখন অব্দি উঠলো না কেন? এই যে জলা জমি বুঝিয়ে সিপিএম জামানায় করতো, এই যে বাঘাযতীনের কথা বলছিল, বাঘাযতীনের যে ফ্ল্যাটটার কথা ও বলছে সেটা তৃণমূল জামানাতেই হয়েছে, কিন্তু সিপিএম জামানাতে অনেক জমি এরকম জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট হয়েছে। সিপিএম কি করতো, মাটি ফেলতো, ফেলে ভালো করে রোলার করতো, ওখানে বাচ্চারা কয়েকদিন খেলতো, ওখানে সরস্বতী পুজো হতো, তারপরে তার উপর বাড়ি করতো। এরা তাও করছে না, রাবিশ ফেলে তার উপরে বাড়ি তৈরি করে দিচ্ছে। প্রমোটাররা কতটা দুষ্টু ভাবুন, বাম আমলে ফ্ল্যাট করেছে যাতে তৃণমূল আমলে হেলে পড়ে। না দেখুন আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে, দুষ্টু প্রমোটার বলতে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমি যে আমলেই করি, কলকাতার সয়েল হচ্ছে কি অ্যালুভিয়াল সয়েল, মানে নরম মাটি। সেখানে যখন আমাকে বাড়ি তৈরি করতে হবে না, সেখানে আমাকে পাইল ফাউন্ডেশন করতে হবে না, একদম ইনডেপথ ফাউন্ডেশন। এরা টাকা বাঁচানোর জন্য শ্যালো ফাউন্ডেশন করে বাড়ি তুলে দিচ্ছে। এবার সেই বাড়ি কি করছে, শুধু মানে নিজের ভার তো নিতে পারছে না তা না, পাশের বাড়িকেও আস্তে আস্তে নিজের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। কারণ একটা বাড়ি, উনি ভালো বলতে পারবেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার উনি, একটা বাড়ির চাপ তো আরেকটা বাড়ির উপর গিয়ে অটোমেটিক্যালি পড়ছে। এবার এই যে টাকা বাঁচানো, মানে ধরে নিন ফাউন্ডেশন থেকে শুরু করে মানে এই যে যন্ত্রপাতি সেইগুলো বা এই যে বেআইনি নির্মাণ, টাকা বাঁচাতে হচ্ছে কেন? না, এখানে একটা জিনিস, এটা তো সত্যি, মেয়র গিয়ে বাড়ির ভিত চেক করবে না, তার জন্য তো ইঞ্জিনিয়ার আছে। পুরমন্ত্রী কি বলছেন, মেয়র বলছেন যে প্রশাসনিক গাফিলতি হয়ে থাকলে কিছু বলার নেই। আরে প্রশাসনিক গাফিলতি হবে
তার জন্য তো মেয়র দেখবে না, কিন্তু প্রশাসনটা চালাচ্ছে কারা? বিজেপি নয়, সিপিএম নয়, চন্দ্রচূড় বাবু নয়, সৈকত আইনু নয়, প্রশাসনটা তো চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন করছি, এই যে বাঘাযতীনের বাড়িটা যখন ভেঙে পড়লো, বাঘাযতীনের বাড়িটা অনেক দিন থেকেই দেবে গেছিল, একটা সাইড দেবে গেছিল, এবং সেটাকে কি করেছে এরা, হাইড্রোলিক জগ যেটা দিয়ে লরি তোলে সেই জগ লাগিয়ে সেই বাড়ি তুলতে গেছিল। আমি বলছি মেয়রের জানার কথা না, আমি ধরে নিলাম কাউন্সিলর জানে না, পুলিশ জানবে না? তুমি ভাবো তোমার এলাকায় হাইড্রোলিক জগ লাগিয়ে একটা চারতলার বাড়ি তোলা হচ্ছে, সেটা পুলিশ জানছে না? সেটা ভেঙে গেল যখন, তখন পুলিশ গেছে। সেটাও তো ভয়ঙ্কর। মানে আমি আমার বাড়ি হাইড্রোলিক জগ দিয়ে, মানে ওই গাড়ি তোলার জগ দিয়ে আমি বাড়ি তুলে ফেলছি। আরে এটা মানে একটা তো ভয়ঙ্কর ব্যাপার। মচলন্দপুরে বাড়িতে বাড়িতে রাস্তা হবে বলে মাঝখানে একটা বাড়ি পড়ে যাচ্ছে, সেই বাড়িটাকে ভেঙে দেওয়ার একটা নোটিশ দিয়েছে, বাড়ি ভাঙেনি, জগ দিয়ে বাড়ি 26 ফুট পেছনে করেছে। মানে ভাবুন, মানে আপনারা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করেছেন, এরা পড়াশোনা না করে যা সব ইঞ্জিনিয়ারিং বার করছে, দুদিন পর সিভিক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এদের তো পেটের ভাতের টান পড়ে যাবে যেসব ইঞ্জিনিয়ারিং এরা এখন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অর্পণ, তুমি খুঁজে দেখো যে যারা এই প্রমোটিং এ ফ্ল্যাট করছে অবৈধভাবে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে লাইসেন্স নেই, তাদের এই ঘটনাও আছে। আমি দায়িত্ব নিয়ে এরকম একাধিক এলাকার নাম বলে দিতে পারি যেখানে একদম চোখে দেখে বোঝা যাচ্ছে এর কোনো বৈধ অনুমতি নেই। আমি একাধিক বলে দিতে পারি, একাধিক পুরো এলাকা, একাধিক কাউন্সিলর এলাকার নাম বলে দিতে পারি, কিন্তু না, বিপদ বাড়িয়ে লাভ নেই। কিন্তু অদ্ভুত লাগছে আমার এখানেই যে প্রমোটাররা বাম আমলে ফ্ল্যাট করলেন, সেটা হেলে পড়ছে তৃণমূল আমলে, আর তৃণমূলের লোক বলছেন সেটা আমাদের আমলে হেলে পড়ছে, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটটা তৈরি হয়েছে বাম আমলে। এবার আপনি কাকে ধরবেন? কাকে ধরবেন আপনি? মুশকিল হচ্ছে যারা ফ্ল্যাটটা কিনেছিলেন লাখ টাকা বা কোটি টাকা খরচা করে, তারা এখন বোচকা বাটি নিয়ে স্টেশনে রাত কাটাচ্ছেন। ভাবুন অবস্থা। তাই বলছি, যারা ফ্ল্যাট কিনবেন মনে করছেন, তারা যাচাই করে নিন কি ফ্ল্যাট কিনছেন, কার থেকে কিনছেন, কি মেটেরিয়াল কিনছেন, এটা যাচাই করে নিন। তারপর ওই হেলে পড়া বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় থাকার কোনো মানে হয় না। খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা আমি আলোচনায় আসবো এরপর, যে হেলে পড়ছে বাড়ি, একটা বাড়ি আরেকটা বাড়ির কাছে হেলে পড়ছে, তার কারণটা কি, যে কি অদ্ভুত বিষয়, যেটা আমরা আজকের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখলাম যে কলকাতা পুরসভা এলাকায় এই ঘটনা ঘটছে বলে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই আজকে শুধুমাত্র গত 24 ঘন্টায় আমাদের কাছে এসছে আরো এরকম 4টি ঘটনা, যেখানে 4টি ঘটনায় দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর একেবারে ঘাড়ে হেলে পড়েছে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় এটাই যে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুমতিহীন বিল্ডিং তৈরি হয়ে গেছে, অনুমতিই নেই, জলাজমির ওপরে পারমিশন ছাড়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই গোটা ফ্ল্যাটগুলোর যদি তার মূল্যায়ন করে কত টাকায় বিক্রি হয়েছে, মানে একবার দেখেন, রাজ্য সরকারের একটা ছোটখাটো বাজেট তৈরি হয়ে যাবে তার, এত টাকায় সেই ফ্ল্যাট বিক্রি হয়েছে। তাহলে সেই ফ্ল্যাট যারা বিক্রি করছেন তারা হয় সরকারকে ভয় পাচ্ছেন না, আর 2, তারা মানুষের মৃত্যু খেলায় নেমেছেন। কি ব্যবস্থা নিয়েছে সরকার এখনো পর্যন্ত? কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যে একজন প্রমোটার ভয় পাবে? পাশাপাশি সিন্ডিকেট রাজের অভিযোগ তো আছেই। অভিযোগ প্রমোটারদের কাছে আমরা আচ্ছার শুনতে পাই যে সিন্ডিকেট রাজের জন্য নাকি ফ্ল্যাটের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, বেশি চড়া দামে বালি, সিমেন্ট, ইট কিনতে হচ্ছে। চলুন দেখাই। কলকাতার মেয়র বলছেন শহরে হেলে পড়া বাড়ির সংখ্যা 30, বিরোধীদের মতে যা প্রায় 100টি। কিন্তু বিপজ্জনক বহুতল, হেলে পড়া বাড়ি, অবৈধ নির্মাণের অভিযোগ শুধু শহর কলকাতা পুরসভা এলাকাতেই সীমাবদ্ধ নেই। শহরের আশেপাশে বিধাননগর পুর নিগম, কামারহাটি পুরসভা, হাওড়া পুর নিগম এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাঘাযতীন ট্যাংরার ছবি প্রকাশ্যে আসতেই এবার পরপর সামনে আসছে আরও হেলা বাড়ির খবর। বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড বাগুইয়াটির জগৎপুর নেতাজি পল্লী, হেলে পড়েছে বহুতল, কমে এসেছে 2টি বহুতলের মধ্যে ফারাক। পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমিতে গড়ে উঠেছে এই বহুতল। বর্তমান তৃণমূল কাউন্সিলর দায় এড়িয়ে জানান এটা আগের তৃণমূল কাউন্সিলরের সময় তৈরি। এবার বাগুইয়াটি এলাকায় পাশাপাশি 2টি বাড়ি হেলে পড়েছে। একবার দেখানোর চেষ্টা করি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে আমার ডান দিকে একটি বাড়ি এবং বাঁ দিকে একটি বাড়ি। ডান দিকের বাড়িটি 2022 সালে তৈরি হয়েছে এবং বাঁ দিকের বাড়িটি তৈরি হয়েছে 2017 সালে। না, কোনো দুর্ঘটনা হবে না, সেই পরিস্থিতি হয়নি তো। বাড়ি যদি হেলে যায় ক্র্যাক পড়বে বাড়ি,
3 বছরের বাড়ি কোনোদিন ভেঙে ক্র্যাক পড়লে তো ভয়ঙ্কর ব্যাপার। আমার বাড়ির ভিতরে ঢুকে দেখেন না আপনারা, যদি কোনো রকম ক্র্যাক আছে। একটা বাড়ি আপনি প্ল্যান পাসের কাগজ পাবেন না। হ্যাঁ, বহুত বাড়ি এরকম পাবেন যে প্ল্যান পাস নেই, এরকম আছে না যে এটাও বলবো না, আছে কিছু কিছু লোকের। এখানে 15-20 বছর যাবত এই জ্যাংরা মৌজার প্ল্যান পাস বন্ধ বা মিউটেশন করা সবকিছুর বন্ধ, ট্যাক্স ফ্যাক্স কাটা সব বন্ধ। হ্যাঁ, এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে, ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী সাফাই, রাজারহাট গোপালপুর পুরসভার অন্তর্গত থাকাকালীন এই বহুতলগুলি হয়েছিল, পরে এই এলাকা পুর নিগমের আওতায় আসে। এগুলো সমস্ত যখন গোপালপুর পৌরসভা ছিল তখনকার নোটিশ টানিয়ে কর্পোরেশন দেখে যথাযথ ব্যবস্থা নেবে। কর্পোরেশনের যা যা নিয়ম আছে সব নিয়মই আমরা মেনে কাজ করব, মানুষের জীবন আগে। আরও এক বহুতল হেলে পড়ার খবর বিধাননগরের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলে। সূত্রের খবর, বহুতলটি বৈধ অনুমতি ছাড়াই তৈরি হয়েছে। বহুতলের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হয়ে গেছে তো, নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে আবার ভেঙে দেওয়া হবে এটা। এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। কয়েকদিন আগে আমরা একটা চিঠি করেছি, ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, একটা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিং এর মিনিমাম টাইম দিতে হবে, না হলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব। আমি পুনরায় কর্পোরেশনে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশ যাতে করে দেয়। অবৈধ নির্মাণ, এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরের তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে তিনি নাকি ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছিলেন এবং তারপরই যে নার্সিং স্টাফ কোয়ার্টার হিসাবে এটিকে ব্যবহার করা হচ্ছিল তাকে এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে। এদিকে ট্যাংরায় বাড়ি হেলে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে পুরো আইনে এফআইআর দায়ের করেছে পুলিশ। আর এদিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুটি বাড়ির মধ্যে একটি পুরসভার অনুমতি না নিয়েই তৈরি হয়েছে। পুরসভার আগে এই বহুতলের কোনো নথি নেই। বহুতলের বাসিন্দাদের কাছে থাকা নথি পুরসভায় দেখাতে বলা হয়েছে। নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো। আচ্ছা, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি, যদিও যারা বাড়ির আছেন তারা ওদের স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এর আগে কামারহাটি থেকেও এসেছিল হেলে পড়া বাড়ির খবর। কামারহাটি ধোবিয়া বাগানে হেলে পড়া বেআইনি বহুতলের মালিকের বিরুদ্ধে এফআইআর করেছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছিলেন, অনুমতি না নিয়েই পুকুর ভরাট করে তৈরি হয়েছিল বহুতলটি। এর আগে হাওড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রোশন গুলজার লেনে বেআইনি বহুতল হেলে পড়ার খবর। হাওড়ার বেলুড়ে 16/35 রাজেন শেঠ লেনেও বহুতল হেলে পড়েছিল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। যত পারেন পুকুর বুঝিয়ে ফ্ল্যাট করুন, যত পারেন প্রয়োজনে পুকুরের মধ্যে ফ্ল্যাট করুন, কোনো অসুবিধে নেই। ভাবতে পারেন পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, সে বাড়ি হেলে পড়বে কেন? সে বাড়ি যে ভেঙে পড়েনি এই তো অনেক। ঝড়ের মধ্যে কোনো সময় লম্বু গাছ দেখেছেন? আজকাল কলকাতা শহরের বহুতলগুলোর অবস্থা হচ্ছে তাই। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে এই যে মুড়ি মুড়কির মতো ফ্ল্যাট তৈরি হচ্ছে, কেউ কোনো দায় নিচ্ছেন না। ও বলছে ও জানে, ও বলছে সে জানে, কিন্তু আপনি তো সেই ফ্ল্যাটে থাকছেন, আপনি দায় এড়াবেন কি করে? তাই আপনাকে বাঁচানোর জন্য দায় আপনাকেই নিতে হবে। ভবিষ্যতে স্টেশনে রাত কাটানোর আগে একবার নিচে দয়া করে দেখে নিন যে কোন এলাকায় ফ্ল্যাট কিনছেন, কারণ এ রাজ্যে আপনার দেখার কেউ নেই। আমি একটু আবারও আপনার কাছে চলে যেতে চাইবো চন্দ্রচূড় বাবু। ধরুন বাড়ি কিনেছি, ফ্ল্যাট হেলেও পড়েছে, এখন তো জানতে হবে ফ্ল্যাটটা হেলে পড়লো কেন, কারণ কেউ দায় নিচ্ছে না। কিন্তু আমার বড্ড জানতে ইচ্ছে করছে টেকনিক্যাল কারণটা কি, কেন হেলে পড়ছে ফ্ল্যাট?
আচ্ছা, এখানে আমাদের পূর্ববর্তী যারা আছেন তারাও একটা জিনিস বলেছেন যে এখানকার সয়েল কন্ডিশনটা মোটেই ভালো নয়, এবং অ্যালুভিয়াল সয়েল এবং সফট সয়েল, এটা একটা বড় প্রবলেম আমাদের জন্য। কিন্তু বাড়ি যে হেলে পড়ছে তার অনেকগুলো কারণ, মানে একটা কোনো কারণেই বাড়ি হেলে পড়ে তা কিন্তু না। এটাকে যদি আমরা ভাগ করতে পারি তাহলে কম্বিনেশন অফ জিওলজিক্যাল, স্ট্রাকচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই তিনটের কম্বিনেশনের জন্যই আমাদের বাড়ি হেলে পড়তে পারে। এখানে আমরা যদি সফট সয়েল যেটা বললাম সেটার সঙ্গে আরেকটা জিনিসও অ্যাড করা দরকার, যে আমাদের এখানে সয়েলটা কিন্তু হোমোজিনিয়াস না, খুব হেট্রোজিনিয়াস, যার ফলে খুব মানে অনেক রকম মিশালি ব্যাপারটা আছে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ আপনাকে ফাউন্ডেশন করতে হয়। বলছি সফট সয়েল শুধু না, এটা হোমোজিনিয়াসও না, মানে একই রকম না। সেখানে ফাউন্ডেশন আমি রিসেন্টলি কদিন আগে উড়িষ্যায় গেছিলাম, ভুবনেশ্বরে। সেখানে একটা কনস্ট্রাকশন সাইটে গিয়ে দেখলাম প্রায় 19 মিটার কেটেছে, একদম ভার্টিক্যাল কাট, 19 মিটার। জাস্ট ইমাজিন, আমাদের এখানে আমরা 1.5-2 মিটারই কাটতে পারি না, আমাদের মাটি ধসতে শুরু করে। সেখানে একদম 19 মিটার কেটে রাখা রয়েছে, কিন্তু পড়ছে না। ওখানে ওটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে যত খুশি কাটো, ওখানে কিন্তু এই প্রবলেমটা নেই, মাটিটা ধরনটাই আলাদা। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে আমরা যদি সয়েল টেস্টটা না করি তাহলে খুব চান্স, মানে আমাদের বাড়ি তো দুরকম ভাবে আমরা ভাগ করতে পারি, একটা ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, একটা নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং। মানে নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং যদি হয় সেখানে তো কোনো ইঞ্জিনিয়ারিং কারিগরি তার মধ্যে নেই, সেখানে একজন মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং, সিভিল নয়, ওটা হচ্ছে সিভিক ইঞ্জিনিয়ারিং। যাই হোক, একজন মিস্ত্রিকে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে, সে তার মতো একটা করেছে। কিন্তু যদি ইঞ্জিনিয়ার্ড বাড়ি হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারের এর মধ্যে ইয়ে থাকে, তার বুদ্ধিমত্তার যদি ব্যাপারটা ঢুকে যায়, সেই ইঞ্জিনিয়ার বাড়ি যিনি করবেন সেখানে তো একটা ডিজাইন করা দরকার ফাউন্ডেশনটার, এবং ফাউন্ডেশনটা যে ডিজাইন হয় তখন যে কথাটা আমরা বারবারই বলছি যে বাড়িটার হাইটটা কত হবে, মানে 3 তলা হবে না 4 তলা হবে না 5 তলার বাড়ি হবে, সেই অনুযায়ী আমার ফাউন্ডেশনটা ডিজাইন করার কথা। কিন্তু দেখা গেল আমি 3 তলার জন্য একটা বাড়ি ডিজাইন করে দিলাম, সেটা হয়তো ইঞ্জিনিয়ার বাড়িই হলো, কিন্তু এবার তার উপর যখন আমি 2টো তলা এক্সট্রা করে ফেলছি, সেই ফাউন্ডেশনটাই ওই যে 2টো তলা লোডটা নেয়ার মতো কিনা এইটা বিচার না করে যদি আমি এক্সট্রা লোড তাকে চাপাই, খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমার সেটেলমেন্টের একটা সম্ভাবনা থাকবে। এইবার পুকুরের ক্ষেত্রে যেটা হচ্ছে, জলাজমি বোঝানোর ক্ষেত্রে আমরা জানি যে একটা পুকুর কখনোই সব জায়গায় সমান ডেপথ হয় না। কোনো একটা জায়গায় হয়তো 3 ফিট ডেপথ আছে, কোনো জায়গায় 5 ফিট, কোনো জায়গায় 6 ফিট। তার মানে বোঝানোটাও কিন্তু যখন হয়েছে, ওপরটা তো আমি সেম লেভেল করেছি, কিন্তু আমার যদি এরকম একটা কার্ভেচার থাকে পুকুরের, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেপথে আমি বুঝিয়েছি। এবং এর আগে আপনি যেটা বললেন যে আগে কিছুদিন খেলা হতো, একটা টাইম দেওয়া হতো, তার মানে একটা সেটেলমেন্টের টাইম আমি দিলাম, কয়েকটা বর্ষা খেলে কিছুটা সেটেলমেন্ট মানে ন্যাচারালি সেটেল করবে। সিপিএম এর সিভিল ইঞ্জিনিয়াররা ছিল, তো ওরা জানতো এই ব্যাপারগুলো। কিন্তু আমি যদি দেখা যায় যে সেটেলমেন্টের টাইমটা দিলাম না এবং খুট করে আমি তার মধ্যে বাড়ি শুরু করলাম, এবং বাড়িটাও আমি সয়েল টেস্ট না করে, মানে আমার ব্যাপারটা কি, আমার যে লোডটা আসছে, স্ট্রাকচারাল যে লোডটা, মানে আমাদের যে ফ্রেম, এখন তো ফ্রেম ইয়েতে বাড়িগুলো হয় সব স্ট্রাকচারটা, তার মানে আমাদের স্ল্যাবের যে লোডটা সেটা চলে আসবে বিমে, আর বিম থেকে স্ল্যাব আর বিমের টোটাল লোডটা যাবে কালামে, কালাম থেকে যাবে ফাউন্ডেশনে, ফাউন্ডেশন রিলিজ করবে মাটিতে গিয়ে, আলটিমেটলি লোডটা মাটিকে আমরা দিচ্ছি। কাজে এই মাটিটা কতটা শক্ত, লোডটা নেয়ার মতো কিনা, সেইটা আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল বার করতে হয়, এবং ডেপথ অফ ফাউন্ডেশনটাও তাতে বলে দেওয়া হয়, এই ডেপথ অফ ফাউন্ডেশন ফর এই হাইট অফ বিল্ডিং এর জন্য। এবং যিনি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার তিনি কিন্তু সাজেস্টও করে দেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে হেল্প করার জন্য, যে তুমি আইসোলেটেড ফাউন্ডেশন ধরলে তুমি তার বিয়ারিং ক্যাপাসিটি এই ধরবে, তুমি যদি স্ট্রিপ ফাউন্ডেশন ধরো তার জন্য এই ধরবে, এবং তুমি যদি অন্য টাইপের ফাউন্ডেশন ধরো, অথবা উনি সাজেস্ট করেন যে পাইলিং ইজ মাস্ট, অ্যাবভ দিস হাইট হলে ওখানে কিন্তু পাইল করতে হবে, পাইলের ডায়া এবং পাইলের ডেপথ তো সেখানে বলে দেওয়া হয়। কাজে এটা কিন্তু খুব সহজ অঙ্ক। এবার প্রপারলি সয়েল টেস্ট হলো কিনা, তার রিপোর্ট হলো কিনা, সেটা আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি প্রপারলি সয়েল টেস্ট নিশ্চয়ই করা হয়নি, তা না হলে তো এই বাড়িটা এরকম হেলতো না। এবার যদি সয়েল টেস্ট না করেই আমি একটা বাড়ি দাঁড় করাতে যাই, তাহলে আমার ফাউন্ডেশন ডিজাইনটা ঠিক মতো হলো না, এবং ফাউন্ডেশন ডিজাইন যদি ঠিক মতো না হয়, এবার 2টো বাড়ি যদি আবার খুব ঘন ঘন চলে আসে, তার মানে একটার ফাউন্ডেশন যতটা হওয়ার কথা ছিল সেই জায়গাটা তো নেই। আমার যদি একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির 8 ফিট গ্যাপ থাকার কথা, তাহলে আমি আমার বাড়ির যে
এক্সট্রিম ওয়ালটা, তার থেকে অন্তত আমি 3-4 ফুট 5 ফুট দূর অব্দি ফাউন্ডেশনটা নিতে পারতাম। ঠিক ঠিক। কিন্তু আমি যদি দেখা যায় 3 ফিট ছেড়েছি, তাহলে এর ফাউন্ডেশন আর এর ফাউন্ডেশন দুটো তো ওভারল্যাপ করে যাবে। এবং সেই প্রবলেমটার জন্যই কিন্তু আপনি যেটা বললেন যে আমরা যখনই দেখছি একটা বাড়ি না, পাশাপাশি দুটো বাড়ি বা 3-4টে বাড়ি ওই জায়গায়, কারণ একটা বড় পুকুর যদি হয় তার বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ডেপথের মাটি ফিলিং হয়েছে, সেই মাটি ফিলিংটার অনুযায়ী যেখানটায় 2 ফুট আছে তার শ্রিঙ্কেজ যদি 2 মিলিমিটার হয়, যেখানে 10 ফুট আছে তার শ্রিঙ্কেজ যদি 8 মিলিমিটার হয়ে যায়, তখন কি হবে, আমার আনইকুয়াল সেটেলমেন্ট হবে। এবং আনইকুয়াল সেটেলমেন্ট মানেই কিন্তু আমার বাড়িটা হেলে পড়বে। যদি ইকুয়াল সেটেলমেন্ট হতো তাহলে সব মিলে হয়তো দেখা গেল 3 ইঞ্চি আমার বাড়িটা বসে গেছে সব দিকই, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। মানে এক্ষেত্রে যেটা আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, প্রথম দোষটা যাচ্ছে কিন্তু প্রথম দায়টা বর্তাচ্ছে প্রমোটারের ওপর। এবং প্রমোটার যেহেতু টাকা খাইয়ে দেখা যাচ্ছে পুরসভার থেকে এই বিল্ডিংগুলোকে রেগুলাইজ করার চেষ্টা করা হচ্ছে বা পাশ করিয়ে দেওয়া হচ্ছে বা পাশ করাচ্ছে না, সেক্ষেত্রে পুরসভা কিন্তু তখন দায় এড়াতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে এটা মনে করি যে রাজ্যের সর্বত্র আইন শৃঙ্খলা সঠিক থাকবে, এর দায় মুখ্যমন্ত্রীর নয়। আবার ঠিক তেমনি ভাবে সব বাড়ি দেখে মেয়রের দেখা সেটা সম্ভব নয়, তার জন্য তো একটা সিস্টেম তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 2-3টে ছোট্ট পয়েন্ট আমি একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে ইমপ্রপার ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমার একটা প্রবলেম হতেই পারে। তাছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা, আমরা জানি আমাদের কলকাতার মধ্যে গ্রাউন্ড ওয়াটারটা খুব আপ অ্যান্ড ডাউন হয়, এটাও কিন্তু সয়েল কন্ডিশনের জন্য খুব সুবিধার না। আমি যেটা ভুবনেশ্বরে বললাম, ওখানে অতটা খুঁড়েছে কোনো জলই ওঠেনি, 17 মিটার নিচেও জল নেই, একদম ড্রাই। আর এখানে আমরা 1.5-2 ফুট 3 ফুট করলেই জল পাবো, কাজে সেটাও আমাকে মাথায় রাখতে হবে যে এখানে গ্রাউন্ড ওয়াটারটা খুব প্রবলেম। এবার হচ্ছে কনস্ট্রাকশন ইস্যু, আমি যদি প্রপারলি জিনিসটা কনস্ট্রাকশন না করি সেটার তো একটা প্রবলেম আছেই। আরেকটা বড় প্রবলেম হয় যেটা আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না, একটা বাড়ি অলরেডি হয়ে গেছে, এবার তার পাশে আরেকটা বাড়ি হচ্ছে নিয়ার বাই কনস্ট্রাকশন, এবার তার ডেপথ অফ ফাউন্ডেশন যদি আমার এক্সিস্টিং বাড়ির ডেপথ অফ ফাউন্ডেশনের নিচে হয়ে যায়, ধরা যাক আমি মাটি থেকে 4 ফুট দূরে একটা ফাউন্ডেশন দিয়ে আমি বাড়ি করেছি, বাড়িটা সেফও ছিল, দাঁড়িয়েও ছিল, আমার কাছাকাছি আরেকটা পাশেই একটা বাড়ি তৈরি করা যিনি শুরু করলেন, মানে এখানে তো গ্যাপই নেই, ওই নির্দিষ্ট গ্যাপ দিয়েও যদি বাড়ি করে, এখানে কিন্তু বলাই থাকে আমাদের কর্পোরেশনের ইয়েতেও বলা থাকে, ইভেন আমরা কোনো সেপটিক ট্যাঙ্কও যদি বাড়ির করতে যাই তার ডেপথ অফ ফাউন্ডেশনের নিচে সেটা যেন না যায়। ব্যাপারটা বোঝা গেল? এবার আমি যদি পাশের বাড়িটার ডেপথ অফ ফাউন্ডেশন এই বাড়িটার থেকে দুম করে নিচু করে দেই, তাহলে কিন্তু ওখান থেকে সয়েলে সরে আসার একটা সম্ভাবনা আছে, এবং যেই আমার ফাউন্ডেশনের তলা থেকে সয়েলটা সরবে আমার বাড়িটা হেলে পড়তে পারে, কাজে সেটাও আমাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা প্রবলেম হয় অনেক সময়, সেটা হচ্ছে যে দেখা গেল যে আমি একটা বড় বেসমেন্ট করেছি, কোনো একটা বাড়ির পাশে একটা বেসমেন্ট করতে যাচ্ছি, স্বাভাবিকভাবেই তার ডেপথ অনেক বেশি, এবং সেটা যদি খুব প্রপারলি ইঞ্জিনিয়ার মানে দ্বারা যদি পরিচালিত না হয়, তাহলে এইখানের তলা থেকে কিন্তু জল এবং মাটি সরে যাবে। আচ্ছা, মাটি এবং জল কিন্তু সরে যাবে, মানে এটা তো ধর্ম। আমার নিচে যদি আমি কোনো একটা জায়গা করি, সেখানে মাটির উপর একটা চাপ রয়েছে অলরেডি, হ্যাঁ, কাজেই সেখান থেকে যেই সরবে আমার ফাউন্ডেশনটা প্রবলেম হবে। এছাড়া যেটা সবচেয়ে বড় প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে আমার জমিটার পাশ দিয়ে কোনো একটা ড্রেন গেছে, সে কিন্তু একটা ইরোশন করছে, সেটা নদী নালা খাল যা কিছু হতে পারে, এবং বর্ষার সময় যে ড্রেনটাও যাচ্ছে সেটাও যদি আমার জমির একদম পাশ দিয়ে যায় এবং সেটা যদি বাঁধানো ড্রেন না হয়, সে কিন্তু একটা ইরোশন কনস্ট্যান্ট করছে, সেটার জন্য একটা হতে পারে। আরেকটা আজকে আমরা সবচেয়ে বড় যেটা ভয়ের, যেটা আলোচনা এখনো অব্দি আনিনি, দ্যাট ইজ সিসমিক। আমার যে হেলা বাড়িটা, সেই বাড়িটা যদি একবার একটা ভূমিকম্প মানে চলে আসে আমাদের, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর প্রবলেমে পড়বে, কাজে সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ভারত কিন্তু এখন মোটামুটি সিসমিক জোনে সবটাই ঢুকে গেছে, এবং আমি কলকাতা কিন্তু 4-এ, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম যে সিসমিক জোনে কলকাতা এই মুহূর্তে 4-এ রয়েছেন। আপনাদের মনে আছে যে নেপালে কিছুদিন আগে ভূমিকম্প হলো এবং তার রেশ কলকাতা শহরে যেভাবে পড়লো, সেটা খুব চিন্তার বিষয়। এবং আমার তো মনে হয় যে এই ভূমিকম্পে এই বাড়িগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে। আমি একটু অর্পণের কাছে আবারও চলে যাবো। অর্পণ, দুটো পয়েন্ট ছিল আমার, একটু যদি বলেন। অবশ্যই। আরেকটা হচ্ছে ওভারলোডিং, মানে যেটা আমি বললাম 3 তলা করে যদি আমি 5 তলা করতে যাই, বা সবচেয়ে বড় আমরা এখন দেখি মাটিতে হয়তো দেখা যাচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরে বাড়ির যা সাইজ, আমি ওপর থেকে ক্যান্টিলিভার বাড়িয়ে দিলাম, সেটাও আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহ ব্যাপার হচ্ছে, কারণ আমি ঠিকমতো ভাবে লোডটা যদি ডিস্ট্রিবিউটেড না হয়, তো সেখানে আমার একটা প্রবলেম হতে পারে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যদি আমি প্রপারলি মেনটেন না করি,
এবার ধরা যাক আমি একটা আমার বাড়িতেই অবৈধভাবে একটা নলকূপই বসিয়ে দিলাম, আমার বাড়ির তলার জলটা তো উঠতে শুরু করলো। এবার যদি আমি খুব হাই স্পিডে জল তুলতে শুরু করি, সেক্ষেত্রেও কিন্তু আমার বাড়িটা প্রবলেমে পড়তে পারে। সেখানে ওয়াটার লেভেল নেমে এবং যাবে এবং পাশের কোনো কনস্ট্রাকশন, সেও যদি খুব হাই রেটে, ইভেন একটা পুকুর, সেও যদি খুব হাই রেটে পাম্প হয়, তখন কিন্তু আমার বাড়িতে ক্র্যাক চলে আসতে পারে। আচ্ছা, বেশ। আমি এবার অর্পণের কাছে সরাসরি চলে আসবো। অর্পণ, একটা বিষয় যেটা নিয়ে আমাদেরকে খুব ভাবাচ্ছে, যেভাবে দায় ঠেলাঠালি হচ্ছে এবং একে অপরের ঘাড়ে দায় ঠেলছেন, এর তো একটা কোথাও শেষ থাকতে হবে। মানে এবার তো দেখা যাবে কলকাতা শহর জনশূন্য হয়ে যাবে, কারণ কেউ তো কারো দায় নিচ্ছে না, কেউ ফ্ল্যাট কিনবে না। আর সেটা যদি হয়, তাহলে নির্মাণ ব্যবসায় ধস মানে মাথায় রাখতে হবে, সেটা ভারতবর্ষের জিডিপিতে একটা বা রাজ্যের জিএসডিপিতে একটা বিরাট বড় ঘাটতি তৈরি হবে, কারণ নির্মাণ ব্যবসা থেকে রাজ্য সরকারের একটা বিরাট লাভ আসে। একদমই। আমি বাগুইহাটি 23 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীর যে ঘটনাটা আপনারা দেখালেন, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি দেখলাম ওখানকার পৌর প্রতিনিধি নিশ্চিতভাবে তিনি আমাদের দলের, কিন্তু তিনি তার এটা মনে রাখা দরকার, তিনি বললেন আগের তৃণমূল কাউন্সিলরের আমলে হয়েছে, তার এটা মনে রাখা দরকার যে আগের তৃণমূল কাউন্সিলর নেই বলেই দল তাকে বেছে নিয়েছে সেই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার জন্য, এবং সেখানকার মানুষ তাকে আশীর্বাদ করেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা মাথার ওপর ছিল বলেই আশীর্বাদ করেছেন, না থাকলে হতো না, তো তার দায়িত্ব নিশ্চিতভাবে ছিল। কিন্তু এটাও ভালো লাগলো যে একই সাথে তিনি কলকাতা বিধাননগর কর্পোরেশনের মেয়র এবং যেটা কমিশনার এবং বিল্ডিং ডিপার্টমেন্টকে সম্পূর্ণ ব্যাপারটা জানিয়েছেন, দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। তবে আমার মনে হয় এই দায়ে আমার নয় পূর্বতন কাউন্সিলরের, এটা বলার আগে তাদের এটা ভেবে নেওয়া দরকার যে বর্তমানে যারা যারা ওই ফ্ল্যাটের বাসিন্দা, তারাও হয়তো ওনাকেই ভোটটা দিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে, অত্যন্ত নির্লজ্জভাবে আমি দেখলাম ল্যান্ডলর্ড সাফাই দিচ্ছে যে আপনি ভেতরে গিয়ে দেখুন, ক্র্যাক হয়নি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লোকগুলোকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। এবং এদের জন্য শুধুমাত্র এর বাড়িটা নয়, ওই যে বাড়িটা হেলে গেছে যেটা আপনারা ছবিতে দেখাচ্ছেন, তার পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পাশের বাড়ি যদি হেলে যায়, হতে পারে তার পিছনে সামনে কোনো না কোথাও আরো কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হতেই পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত প্রমোটাররা, যারা আমি আগেও যেমনটা বললাম ফার্স্ট ল্যাপে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি বারংবার এগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কড়া অবস্থান গ্রহণ করছেন। কর্পোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কারুর মধ্যে এত স্পর্ধা এবং দুঃসাহস থেকে থাকে যে তারা রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজ চালিয়ে যাবে, এবং কিছু প্রমোটার যারা কোন রকম লাইসেন্স ছাড়া বা অর্থের জোরে শুধুমাত্র তারা এইরকম নির্মাণ কার্য চালিয়ে যাবে। কিন্তু এটাও তো ঠিক অর্পণ যে একেবারে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র তিনি পরিষ্কার প্রেসকে বাইট দিয়ে বলছেন যে না না, এটা কারোর দায় নয়, কোনো কাউন্সিলরের দায় নয়, বরং হতে পারে কাউন্সিলরের দায় নয়, কিন্তু এটা শুনলে আমরা খুশি হতাম যে কাউন্সিলরদের দায় থাকুক না থাকুক, অ্যাটলিস্ট একটা নৈতিক দায় নিয়ে খোঁজ খবর রাখা উচিত আপনাদের পাড়ায় কোনো ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে কিনা, কারণ তারাই হচ্ছেন সরকারের প্রথম ইনফরমেশনটা সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন, তারা একদম সিভিক বডি ইয়েতে রয়েছেন, সরকারের প্রথম। একদমই তাই। আমি এটাই একটু জানতে চাইবো স্নেহানের কাছ থেকে। আমি আসছি, 1 মিনিট আমি আসছি স্নেহানের কাছ থেকে। হ্যাঁ, না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে বেআইনি নির্মাণ হচ্ছে, ঠিক আছে, এই যে পুকুর ভরাট করে, যে জলাজমি ভরাট করে যে কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, কলকাতা পৌরসভা একটা ভালো উদ্যোগ নিয়েছিল। কলকাতা পৌরসভা যাদবপুর ইউনিভার্সিটির জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগকে দিয়ে একটা সার্ভে করিয়েছিল। সেখানে কতগুলো জলাজমি ভরাট করে সেখানে কনস্ট্রাকশন হয়েছে। সেখানে যে ফ্যাক্ট উঠে এসছে যে শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডের 210টা জলাজমি বুঝিয়ে ফ্ল্যাট করা হয়েছে, এবং গার্ডেন রিচের 4টে ওয়ার্ড 138, 39, 40, 41 ওয়ার্ডে 230টা জলাজমি বোঝানো হয়েছে। আমি বলছি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ অব্দি কলকাতা পৌরসভা নিতে পেরেছে? কলকাতা পৌরসভার ক্ষমতা আছে গার্ডেন রিচে একটা বাড়িকে বেআইনি বাড়ি নির্মাণ ঘোষণা করে সেটাকে ভেঙে ফেলে দেবে? এবং অর্পণ এখানে বলছিল যে মমতা ব্যানার্জি নাকি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেয় না। 99 নম্বর ওয়ার্ড যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেই ওয়ার্ড এবং তার সংলগ্ন প্রায় 100টার মতো ওয়ার্ডকে আগের বছর কলকাতা পৌরসভার তরফ থেকে বেআইনি বাড়ি এবং সেই নোটিশ দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের প্রচারে
বারোভূতের মেলায় একটা জনসভা হয়, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দেয় যে এই পৌরসভার কর্মীরা সিপিএম করে এবং সিপিএম করে বলে এরা এই ধরনের কাজ করছে, কাউকে এরকম নোটিশ ধরানো যাবে না, মানুষগুলো কোথায় যাবে। তো এই যে বেআইনি বাড়ি করা হয়েছে সেখানে যে মানুষগুলো আছে, সিপিএম এর লোক তো নিশ্চিত ভাবে আছে, সিপিএম এর লোক আছে, তো আমি তোমাকে Absolutely আরেকটা আছে, example অনেক দিই। ইঞ্জিনিয়ার একদম আছে, আছে, আমি অনেক তো প্রথম আধিকারিক থেকে আছে, বলেছি, এই এবং কাজ তারা তোমরা রাজ্য শুরু করোনি। সরকারকে মেলাইন আমি করার প্রথম থেকে জন্য- বলেছি, এই কাজ কি তোমরা শুরু দুঃখের করোনি। বিষয়। আমি উল্টো রেখা সিআইটি রোডে দুটো বাড়ি হেলে আছে, বহু পুরনো বাড়ি, দুঃখের সেটা বিষয়। CPM সভায় হয়েছে। তোমাদের কাউন্সিলর শান্তিরঞ্জন কোন ২৩ নম্বর সে দাঁড়িয়ে ডিফেন্ড করছে? না, আমি সে তো একটা ওটা বিষয় ভাগার অবাক নির্দেশ হয়ে দিচ্ছে। যাচ্ছি, আমি একটা বিষয় অবাক হয়ে যাচ্ছি। সিপিএম এই রাজ্য থেকে চলে গেছে 2011 সালে, কিন্তু অদ্ভুত বিষয় কলকাতা দেখুন, পৌরসভা থেকে 2010 সালে ওরা গেছে। বাংলার রাজনীতিতে আছে, কারা বলে সিপিএম শূন্য হয়ে গেছে? আরে দেখুন, ডিএ আন্দোলনে সিপিএম, আর্জিকর আন্দোলনে সিপিএম, বাড়ি ভেঙে পড়ছে সিপিএম, যেখানে যাচ্ছি দেখছি সিপিএম। আর কি দুষ্টু প্রমোটার, আমি আবার বলছি, বাড়ি করেছে বাম আমলে আর হেলে পড়ছে তৃণমূল আমলে। একবার ভাবুন তো অবস্থা। মানে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন কি নিয়ে জানেন? লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে যারা ফ্ল্যাট কিনছেন তাদের এখন থাকতে হচ্ছে হোটেল ভাড়া করে, কেউ কোনো দায় নিচ্ছেন না, সবাই ঘন্টা বাজিয়ে চলে যাচ্ছেন। আশ্চর্য এক রূপ। একদম মানে 10 সেকেন্ডও সময় নিয়ে আমি আপনার কাছে দিয়ে শেষ করবো অনুষ্ঠান। আমি জাস্ট এই ছবিটা একটু দেখাতে চাইছি। আমাদের যখন লোডটা এসে পড়ে কালাম থেকে মাটিতে ফাউন্ডেশনের থেকে, সেখানে একটা প্রেসার বাল্ব তৈরি হয়, যেখানে এই ছবিটায় সেটা দেখানো হচ্ছে। এবং যদি খুব কাছাকাছি দেখা যায় যে দুটো ফাউন্ডেশন চলে এসছে, তাহলে ওভারল্যাপিং হতে পারে একটার প্রেসার বাল্ব আরেকটার সঙ্গে। এবং এইটা কিন্তু এই বাড়িগুলোর মানে জন্য খুব প্রযোজ্য এই ছবিটা, যে আমাদের কেন একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি মানে হেলে এটা পড়ছে। গ্যাপ মেইনটেইনের কথা উনি স্পেসিফিক্যালি বলছেন, যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, দুটো বাড়ির প্রেসার বাল্ব দুটো কালামের একটার উপর কখনোই একটা ওভারল্যাপ মানে করা এই যে উচিত না। মাঝখানের যে অংশটা দেখছেন ওভারল্যাপ করে যাচ্ছে, এই কারণেই কিন্তু বাড়ি হেলে পড়ছে। যাই হোক, আমার মনে হয় যে বাড়ি আর হেলে পড়বে না এটা আমরা বলার জায়গায় নেই এখন। আমরা জানি না যে কখন কোন বাড়ি হেলে পড়বে, শুধু এটুকু আমরা বলতে পারি যে বাড়ি হেলে পড়ার আগে নিজেরা সতর্ক থাকুন। নিজেদের সতর্কতার কোনো মার নেই, নিজেরা সতর্ক থাকুন, আশা করি এই ধরনের সমস্যা এড়ানো যাবে। আজকে অনুষ্ঠান শেষ করছি এখানে, প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।